পারবা কমিউনিস্টের দৌড়াইতা? বাসা কুচা যেডি আছে ভিতরে ঢুকাইতে পারবা? এর চাইতে ভালো কাজ জীবন আর কোনো কিছু নাই। আর প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্য ঘুরে ঘুরে শুধুমাত্র কমিউনিস্টদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের বিদ্বেষমূলক বক্তব্য উনি প্রচার করছেন। যত বেশি কমিউনিস্টে ঢুকাইবা তত বেশি ভালো কাজ হইব। কারণ কি, কমিউনিস্ট এমন একটা জিনিস যে উন্নয়ন এবং কমিউনিস্ট দুইটা অপোজিট, বিরোধী। বলি না, আমাদের সামনে যদি কমিউনিস্টরা বেরিয়ে একটা ভাষণ দেয়, চিন্তা করি এরা কি বললো, কি জানি করব। আরে এরা কিচ্ছু করতে পারবে না, এরা फ्यूज बल्ब, ये फिनिश हो चुका है, खत्म है, ये बुझा हुआ मोमबत्ती है। এই মোমবাতি আর ধরান যেত না কোনোদিন। তুমি যতই বড় বড় ম্যাচেস লেও না, ম্যাচ লেও, কমিউনিস্টের ডিএফ এর মোমবাতি ত্রিপুরা তার জ্বলতো না। আমি মাঝখানে একটু কম এসেছিলাম, হরিয়ানাতে ব্যস্ত ছিলাম, তো কমিউনিস্টের নেতারা দেখি বড় বড় কথা কয়, সাইরে লাইতাছে, আইয়া পড়তাছে, যাইয়া লাইতাছে, কিচ্ছু পারতা না, আগেও পারছে না, হনো পারতা না। আর কয়টা মাস পরে দেখো তোমার অবস্থা কি থাকুরি। যেহেতু কমিউনিস্টের মানসিকতা, কমিউনিস্টের কোন যুবা নেতৃত্বকে যদি কথাবার্তা বলো তো তাত্ত্বিকের মতো কথা বলবে, বয়স্ক লোকের মতো কথা বলবে। আর এমনি তো তাদের মধ্যে যুবা ওদের কোনো স্থানই নেই। কমিউনিস্ট পার্টিতে যুবা ওর কোনো স্থান নেই। কমিউনিস্ট পার্টিতে যতক্ষণ পর্যন্ত চুল না পাকবে ততক্ষণ পর্যন্ত কোনো বড় নেতৃত্ব হওয়া যায় না। ভারতীয় জনতা পার্টির মধ্যে চুল না পাকলে মুখ্যমন্ত্রী হওয়া যায়। তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত যুবাদের আমার সন্দেশ, এখনো ভ্রমিত করার জন্য কমিউনিস্টরা জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়, স্কুলে কলেজে নজওয়ানদেরকে ভ্রমিত করে। বিজেপি কি করেছে, আমাদের সঙ্গে আসো, যুবাদের বলো তাদের সঙ্গে গেলে 70 বছরে এমএলএ হইব, বিজেপির সঙ্গে যদি আসে তো 26-27 বছরে এমএলএ হতে পারে, আর 35 বছরে মন্ত্রী হতে পারে। হ্যাঁ না, সুধাংশু আছে না আপনাদের, সুধাংশুদা মন্ত্রী আছে না, কম বয়সে। কমিউনিস্টের সম্ভব 35 বছর শাসন করেছে। কোন ডিআইএফ এর চলাকালীন কোন ব্যক্তি ডিআইএফ থেকে এমএলএ হয়ে মন্ত্রী হয়ে গেছে একটা উদাহরণ আছে? আমি জানি না, আমার তো জানা নেই। আমার সঙ্গে 2018-তে ইলেকশনের ওরা ছিল ডিআইএফ এর চিফ। আমি যখন বনমালীপুরে দাঁড়িয়েছি তো ওই সময় নমিনেশন করার পর আমাকে বলে, বেরিয়ে এসে, দাদা এতদিন রাজনীতি করতে করতে কোনো কিছু দেয় না, ডিআইএফ করতে করতে চুলডি গেল আমাদের থেকে। এও বনমালীপুরে দাঁড়াইলাম, শুনছিলাম আপনি রামনগরে দাঁড়াইবেন, ওখানে আপনার এই আমারও মুড়ে দাঁড়াই গেলেন গা। তা আমি কেন, রে বাবু, ইলেকশনে জিতার পর কই বাত নেই, আমি আশীর্বাদ, তুমি জিতো, যদি আমি জিতি তো তুমি আমার কাছে এসো, তোমার জন্য জায়গা আছে। ও বুঝে গিয়েছিল যেই মাত্র বিপ্লব দেব নমিনেশন পেয়েছে, তো বুঝে গেছে, হাওয়া তো বুঝে, তো আর জিততে পারবে না। ও নমিনেশনের দিনই সারেন্ডার করে দিয়েছে। তার মনে কত ব্যথা ছিল, আমি হাসি দিয়ে বলি তেমন না, তার মনের মধ্যে ব্যথা। নজওয়ান ছেলে ছিল, ডিআইএফ করতে 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 তার কত বয়সে গিয়ে এটা টিকিট পেল, তাও জিততে পারেনি। যুবাদের চাকরি চাই না, নকরি চাই না, বিবাহাদি করলে তারপর বলবে দাদা একটা চাকরি ব্যবস্থা করেন, একটা কন্ট্রাক্টারি ব্যবস্থা করেন। কিন্তু 11-এ পরে ছেলে বলবে আপনাকে চাকরির জন্য, 10তে পরে ছেলে বলবে, 9-এ পরে ছেলে বলবে। আর আমাদের জন্য তো ভালো, এখানে কমিউনিস্ট অপোজিশনে রয়েছে। কমিউনিস্টে যুবাদের কোনো স্থান নেই। এই জিনিসটা গ্রামে গঞ্জে শহরে যুবাদের স্কুলে কলেজে বোঝাতে হবে যে যুবাদের স্থান কমিউনিস্টে নেই। আমি যখন 2018-তে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি ছিলাম আর মুখ্যমন্ত্রী হলাম, তখন আমার সঙ্গে যে অপোজিট স্টেজে কমিউনিস্টের যে নেতৃত্ব ছিল, কারা ছিল?
আমি বিলো 50 একজন ব্যক্তিত্ব। আমার সামনে কারা আমার সঙ্গে লড়াই করছিল, কম্পিটিশন দিচ্ছিল? 70-এর উপরে মানিক সরকার, 67-এর উপরে জিতেন চৌধুরী, বাদল চৌধুরী, তারপরে আজকে দুই একজন এই দুনিয়াতে নেই, খগেন দাস। এদের সোচ আছে, চিন্তা আছে, তাদের মধ্যে ওই মানসিকতা আছে। ওরা আমাদের সঙ্গে দৌড়াতে পারবে? কমিউনিস্ট দ্বারা যুব সমাজের কোনোদিন কল্যাণ হতে পারে না, ইতিহাস সাক্ষী। কমিউনিস্টরা যুবা ওদের ব্যবহার করে। কমিউনিস্টরা যুবা ওদের ব্যবহার করে। ভারতীয় জনতা পার্টি যুবা ওদের আনবে, সংগঠনে যদি ব্যবহার করে তো তার উপহার ও বিপ্লব দেবের মতো কম বয়সে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়ে দেয়। পারবা কমিউনিস্টের দৌড়াইতা? বাসা কুচা যেডি আছে ভিতরে ঢুকাইতে পারবা? এর চাইতে ভালো কাজ জীবন আর কোনো কিছু নাই। যত বেশি কমিউনিস্টে ঢুকাইবা তত বেশি ভালো কাজ হইব। কারণ কি, কমিউনিস্ট এমন একটা জিনিস যে উন্নয়ন এবং কমিউনিস্ট দুইটা অপোজিট, বিরোধী। যুবা ছেলে রোজগার করতে চায়, ইনকাম করতে চায়, নিজে দাঁড়াতে চায়, নিজের পায়ে কিছু করতে চায়। তো যুবাদেরকে একসঙ্গে করে ভারতীয় জনতা পার্টির যে সরকার তাকে সশক্ত করা এবং সংগঠনকে সশক্ত করার দায়িত্ব নিবে। কে কে নিবে? হাত তোলো তো দেখি। কে কে নিত না? হাত উপরে করো। কে কে নিত না? সবাই নিব। তাইলে তো কমিউনিস্ট আজকে শুনে পরে আর পার্টি বসে যাইত না। अरे गए की करबो? मुझे कोई डेमोक्रेसी, यार डेमोक्रेसी कम्युनिस्ट के साथ कहां के डेमोक्रेसी यार? कम्युनिस्ट और डेमोक्रेसी 2000 किलोमीटर डिस्टेंस। এরা কয় বন্দুকের নলের মধ্যে সমস্ত শক্তির উৎস মা ওষুধেন কয়। ভারতীয় জনতা পার্টি বলে, ভারতীয় সংবিধান বলে, তারা বলে নেতা স্টালিন আর লেনিন এটিয়ে কমসে কম 1 কোটি মানুষের মাইরা ছেড়ে নেতা হয়। ভারতীয় জনতা পার্টির মধ্যে মানুষের জন্য কাজ করে নেতা হয় নরেন্দ্র ভাই মোদীর মতো। তাদের নেতা হতে গেলে এক একটার 50,000 মানুষকে মারতে হয়, 1 লাখ মানুষকে মারতে হয়, 50 লাখ মানুষকে মারতে হয়। সে হচ্ছে কমিউনিস্টের নেতা হয়। আর আমাদের নেতা হয় যিনি সমাজের জন্য সেবা করেন, যিনি মানুষের জন্য সেবা করেন। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, স্বামী বিবেকানন্দ বলে। এই মাটির ছেলে, তার জন্য বলে। আর প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্য ঘুরে ঘুরে শুধুমাত্র কমিউনিস্টদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের বিদ্বেষমূলক বক্তব্য উনি প্রচার করছেন। অত কি দেখছি আমরা? দেখছি যে আমাদের এই রাজ্যের সরকার যখন রাজ্যে কর্মসংস্থানের গভীর সংকট চলছে, শূন্য পদের লোক নিয়োগ হচ্ছে না, এটাকে চাপা দিতে গিয়ে রাজ্য সরকার নানানভাবে মিথ্যাচার করে চলছে, নানানভাবে বেকার ছেলে মেয়েদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে এবং তথ্য পরিসংখ্যানের একটা জাগলারি চলছে আমাদের রাজ্যের যুব সমাজকে বিভ্রান্ত করবার জন্য। আমরা তথ্যসহ বলতে পারি যে এই সময়ে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে প্রায় 1.5 লক্ষ শূন্য পদ আছে, যেই শূন্য পদগুলোতে নিয়োগ নেই। এবং সবচেয়ে উদ্বেগের বিষয়, ত্রিপুরা হাইকোর্ট তারা পর্যন্ত এই বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ত্রিপুরা হাইকোর্টের অবজারভেশন হচ্ছে, বিভিন্ন সরকারি দপ্তরে দিনের পর দিন কোনো কারণ না দেখিয়ে শূন্য পদ কেন পূরণ করা হচ্ছে না, এই বিষয়টা ত্রিপুরা সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চাইছে। এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। আমরা একটি সিনেমার জনপ্রিয় ডায়লগের কথা আমরা জানি, যেখানে সানি দেওয়াল বলছেন যে তারিখ পর তারিখ, তারিখ পর তারিখ। আর আজকে আমরা দেখছি যে আমাদের রাজ্য সরকার এবং এই রাজ্য সরকারের মন্ত্রীরা প্রতি মাসে সাংবাদিক সম্মেলন করছে। আর এই সাংবাদিক সম্মেলনে শুধু ঘোষণা 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 দেওয়া হচ্ছে,
বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করবার জন্য, শূন্যপদ পূরণ করবার জন্য। কিন্তু বছরের পর বছর এই শূন্যপদগুলোতে নিয়োগ করবার জন্য সরকারের কোনো ধরনের উদ্যোগ নেই। এমনও নজির আছে আমাদের রাজ্যে যে আজ থেকে 2 বছর 3 বছর আগে ইন্টারভিউ হয়েছে, পরীক্ষা হয়েছে, ফলাফল প্রকাশিত হচ্ছে না এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না। এবং এই সময়ে অনেক ছেলে মেয়ে তার রাজ্যে তৈরি হয়েছে। বিধানসভার অধিবেশন শেষ হয়েছে, সদ্য সমাপ্ত বিধানসভার অধিবেশনে রাজ্য সরকারের পরিসংখ্যান হচ্ছে যে বিভিন্ন দপ্তরে ৯,৬২৬টি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে, ৯,২26টি পদে। তার মধ্যে পুলিশে লোকের নিয়োগের প্রক্রিয়া রয়েছে, এমপিডব্লিউ রয়েছে, ফায়ারম্যান রয়েছে, স্পেশাল এক্সিকিউটিভ রয়েছে। বিভিন্ন পোস্টে এই ৯,৬২৬ জন নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। এবং সবচেয়ে উদ্বেগের যেটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে বিধানসভার মধ্যে মন্ত্রী ঘোষণা করছেন যে এই মুহূর্তে রাজ্যে নথিভুক্ত বেকারের সংখ্যা হচ্ছে ৩,১৫,১০৪ জন নথিভুক্ত বেকার। তার মধ্যে এসটির সংখ্যা হচ্ছে ১,৫০৭ জন। এবং আমরা যেটা দেখলাম বিধানসভার তথ্য অনুযায়ী এই মুহূর্তে আমাদের রাজ্যে ডাক্তারের ৪৮১ জন রয়েছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। নথিভুক্ত বেকার ডাক্তার ৪৮১ জন, যেটা আমরা অতীতে কোনোদিন দেখিনি যে আমাদের ত্রিপুরা রাজ্যে এমবিবিএস পাশ করার পর কিংবা চিকিৎসক হওয়ার পর তারা সরকারি চাকরির ব্যবস্থা হচ্ছে না, অথচ রাজ্যের হাসপাতালগুলোতে মারাত্মক চিকিৎসকের সংকট চলছে। বিধানসভার মধ্যে তথ্য দেওয়া হচ্ছে যে ২০১৮ সালের আগে রাজ্যে নথিভুক্ত বেকার ছিল ৭,৪১,৩০৫ জন। ২০১৮ সালের আগে ৭,৪১,৩০৫ জন আমাদের রাজ্যে নাকি নথিভুক্ত বেকার ছিল ২০১৮ সালে। কে বলছেন? বিধানসভার সদস্য কিশোর বর্মন বিধানসভার মধ্যে উনি এই ঘোষণা করছেন। আবার দেখা যাচ্ছে মন্ত্রিসভার আরেকজন সদস্য উনি বিধানসভার মধ্যে বলছেন যে সংখ্যাটা আমি আগে বললাম যে ৩,১৫,১০৪ জন এখন নথিভুক্ত বেকার আমাদের রাজ্যে। তার মানে দাঁড়াচ্ছে এই যে আমাদের রাজ্যে বিজেপি সরকার আসার পর তাদের হিসাব অনুযায়ী বেকারের সংখ্যা কমেছে ৪,৪১,২৭৬। বলা হচ্ছে যে আমাদের রাজ্যে ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত নিয়মিত চাকরি হয়েছে ১৩,৬৫৪ জনের নিয়মিত চাকরি, অনিয়মিত চাকরি হয়েছে ১২,৪১৯ জনের। আমি নিয়মিত এবং অনিয়মিত সংখ্যাটা যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে ২৬,০৭৩ জন। তাদের দেওয়া তথ্য, বিধানসভায় দেওয়া তথ্য। অথচ তারাই বলছেন আবার বিধানসভার মধ্যে যে ৪ লক্ষের বেশি বেকার সংখ্যা আমাদের রাজ্যে নাকি কমে গেছে। এইভাবে একটা মিথ্যার ব্যাসাতি চলছে আমাদের রাজ্যে, মিথ্যাচার চলছে, যুবক যুবতীদের বিভ্রান্ত করবার চেষ্টা হচ্ছে। অথচ এই মুহূর্তে আমাদের রাজ্যে স্কুলগুলিতে শিক্ষকের সংকট, হাসপাতালে চিকিৎসক নেই, বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে প্রয়োজনীয় যে কর্মী থাকা দরকার, সরকারি কর্মচারী থাকা দরকার, এই কর্মচারী নেই। ফলে এইভাবে আমাদের রাজ্যের যুব সমাজকে আজকে বিভ্রান্তির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অর্ধলক্ষাধিক শূন্যপদ খালি, এই শূন্যপদগুলিতে কোনো লোক নিয়োগের ব্যবস্থা নেই। এটা থেকে নজর ঘোরানোর জন্যই নেশার সাগরে আমাদের রাজ্যের যুব সমাজকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের রাজ্যে যখন কর্মসংস্থানের এই গভীর সংকট চলছে তখন এই সরকারের প্রায়োরিটি কি? সরকার ব্যস্ত আছেন খেলা মেলা আর জলসা নিয়ে। রাজ্য জুড়ে এখন চলছে নবনির্বাচিত মণ্ডল সভাপতিদের সংবর্ধনা দেওয়ার পালা। আর প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্য ঘুরে ঘুরে শুধুমাত্র কমিউনিস্টদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের বিদ্বেষমূলক বক্তব্য উনি প্রচার করছেন। অথচ সরকারের উচিত ছিল বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। শুধুমাত্র শিক্ষিত বেকার না,
আমাদের রাজ্যে যারা অর্ধশিক্ষিত কিংবা অল্প শিক্ষিত বেকার, গ্রামীণ এলাকার যারা বেকার, তাদের কর্মসংস্থানের সংকটও আমাদের রাজ্যে তৈরি হয়েছে। এই গ্রামীণ এলাকার বেকার ছেলেমেয়েরা রেগার কাজের উপর নির্ভরশীল ছিল। আজকে রেগায় পর্যাপ্ত কাজ হচ্ছে না, 30-32 দিনের বেশি কাজ হচ্ছে না। অথচ বামফ্রন্ট সরকার থাকার সময় আমাদের রাজ্যে আমরা জানি যে 85 দিন, 90 দিন, 92 দিন এই সংখ্যায় কাজ হতো। ফলে একটা গভীর সংকট আমাদের এই ত্রিপুরা রাজ্যে তৈরি হয়েছে কর্মসংস্থানের ক্ষেত্রে। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা এই কারণেই রাস্তায় নেমে আন্দোলন তেজি আমরা করছি। এই সংকটের হাত থেকে রাজ্যকে রক্ষা করতে হবে, যুবদের ভবিষ্যৎকে বাঁচাতে হবে, এবং যেভাবে মিথ্যাচার করে সংখ্যার জাগলারি দিয়ে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন, তার জবাব আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে তার জবাব আমরা চাইছি।